রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে দলের পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানি শুরু হয়েছে আপিল বিভাগে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগের পূর্ণাঙ্গ ও নিয়মিত বেঞ্চে নিবন্ধন ও পৃথক ফেরত চেয়ে করা আবেদনের শুনানি শুরু হয়। আদালতে আবেদনের পক্ষে শুনানিতে রয়েছেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও আইনজীবী মোহাম্মদ শিশির মনির। গত 7 মে রাজনৈতিক দল হিসেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী নিবন্ধন অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে দলটির পক্ষে করা আপিল আবেদনের ওপর শুনানির জন্য আজকের দিন ঠিক করেন আপিল বিভাগ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের আলোকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ। রাতে কমিশনের বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি। এর আগে গতকাল বিকেলে সরকারের জারি করা এক প্রজ্ঞাপনে বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর সব অঙ্গ সংগঠন, সহযোগী সংগঠন ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত তাদের যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ করার কথা জানানো হয়। প্রজ্ঞাপনের পর সন্ধ্যায় প্রধান নির্বাচন কমিশনের কক্ষে এক বৈঠক থেকে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিতের এই সিদ্ধান্ত আসে। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি পৃথক বিভাগ করে অধ্যাদেশ জারি করেছে সরকার। রাতে এই অধ্যাদেশ জারি হয়। এতে রাজস্ব আহরণে অভিজ্ঞদের ব্যবস্থাপনা বিভাগের সচিব এবং যে কোনো উপযুক্ত সরকারি কর্মকর্তাকে রাজস্ব নীতি বিভাগের সচিব করা যাবে। অধ্যাদেশে বলা হয়েছে, রাজস্ব নীতি বিভাগ কর আইন প্রয়োগ ও কর আহরণ পরিস্থিতি মূল্যায়ন করবে। আর রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে প্রশাসনিক অনুবিভাগের বিভিন্ন পদ অ্যাডমিন ক্যাডারের পাশাপাশি আয়কর ও কাস্টমস ক্যাডারের কর্মকর্তা ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগের মাঠ পর্যায়ে কর্মরত কর্মচারীদের মাধ্যমে পূরণ করা হবে। নতুন অধ্যাদেশ অনুযায়ী জাতীয় রাজস্ব বোর্ডের জনবল রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ন্যস্ত হবে। এই জনবল থেকে প্রয়োজনীয় জনবল রাজস্ব নীতি বিভাগে পদায়ন করা যাবে। মানিকগঞ্জ 2 আসনের সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করেছে টিভি পুলিশ। গত রাত 11:15টার দিকে ধানমন্ডি স্টার কাবাবের পেছনের একটি বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ বেগমের নামে হত্যা মামলা রয়েছে বলে জানা গেছে। আজ তাকে আদালতে তোলা হবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ 2 আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ছিলেন মমতাজ বেগম। তবে নিজ দলের স্বতন্ত্র প্রার্থী দেওয়ান জাহিদ আহমেদ টুলুর কাছে নির্বাচনে পরাজিত হন তিনি। সংসদ সদস্য নির্বাচিত না হলেও তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন দীর্ঘদিন ধরে। তীব্র তাপপ্রবাহে নাকাল হয়ে পড়েছে ভোলার সাধারণ মানুষের জনজীবন। তীব্র এই গরমে সবচেয়ে বিপাকে পড়েছে খেটে খাওয়া মানুষ। বিক্রি বেড়ে গেছে ফুটপাতের অস্বাস্থ্যকর পানি। স্বাস্থ্য বিভাগ বলছে এতে ঝুঁকিতে পড়তে হচ্ছে বৃদ্ধ ও শিশুদের। অন্যদিকে আবহাওয়া বিভাগ বলছে তাপদাহ অপরিবর্তিত থাকবে আরো কয়েকদিন। প্রতিনিধি আরিফ হোসেন লিটনের তথ্যচিত্রে আরো জানাচ্ছেন আতিকুর রহমান তিতাস। আকাশে সূর্য যেন বিচ্ছুরিত হচ্ছে, সেই তাপে পুড়ছে জনজীবন। সড়কের তাপ ও সূর্যের তাপ মিলে নাকাল ভোলার মানুষ। গত কয়েকদিন ধরেই ভোলার তাপমাত্রার পারদ 38 থেকে 40 ডিগ্রির মধ্যে বিরাজ করছে। তার উপরে লোডশেডিং যেন মরার উপরে খাড়ার ঘা। একদিকে গরমের যন্ত্রণা, অন্যদিকে লোডশেডিং, সব মিলিয়ে অতিষ্ঠ ভোলাবাসী। অনেক গরম পড়ে আর কি, গরমের থেকে আমরা ঘর থেকে বাইরে হইতে পারি না। যখন বাসা থাকতে পারে না, বাসা থাকে না কারেন্ট। প্রচন্ড গরম, রোদ্রের যেমন তাপদাহ, তারপরে কিছুক্ষণ পর পরই কারেন্ট থাকে না। তীব্র এই গরমে কাজের সন্ধানে ঘরের বাইরে আসা শ্রমজীবী মানুষ পড়েছেন চরম বিপাকে। জীবিকার তাগিদে ব্যবসা গরমেও কাজে বের হতে হচ্ছে নিম্ন আয়ের এসব মানুষদের। বাইরে মনে হয় যে আগুন জ্বলতেছে গায়ে, যে গরম পড়তে আছে তাপমাত্রা, আবার ডাবের পানি দিলে গরম হয়ে যায়। গরমের কারণে আমরা যাত্রীও পাইতেছি না। আল্লাহর কাছে দোয়া আছে যে আল্লাহ যেন গরমটা কমায় যায়। এদিকে গরমের কারণে চাহিদা বেড়েছে পানি ও কোমল পানীয়। শহরের মোড়ে মোড়ে মিলছে শরবতের দোকান। এসব দোকানে ভিড় জমাচ্ছেন তৃষ্ণার্তরা। শ্রমজীবীদেরও মিটছে তৃষ্ণা, তবে তা ফুটপাতের অস্বাস্থ্যকর শরবতে। ফুটপাতের শরবত অনেক গরমে খাইছি, বাচ্চারাও খাইছি, পানির পিপাসা লাগছে, নিজেও খাইছি। এই শরবত বিশুদ্ধ আমার মনে হয় না। চিকিৎসকরা পরামর্শ দিচ্ছেন অতি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের না হওয়ার। পাশাপাশি ফুটপাতের অস্বাস্থ্যকর খাবার পরিহার করারও পরামর্শ দিচ্ছেন তারা। ভালো পানি ব্যবহার করা হয় না, সেক্ষেত্রে এই ধরনের খাবার পরিহার করতে হবে এবং তীব্র গরমে থেকে বাঁচার জন্য যতটা সম্ভব কম বাইরে বের হওয়াই ভালো। আতিকুর রহমান তিতাস, মাই টিভি।
দীর্ঘ 10 মাস পর চালু হয়েছে নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। নতুন করে চালু হওয়ায় খুশি জেলার মানুষ। তবে দালালের দৌরাত্ম্য বন্ধ সহ কাঙ্ক্ষিত সেবা প্রত্যাশা করছেন নাগরিকরা। সর্বোচ্চ সেবা দিতে বদ্ধপরিকর পাসপোর্ট অফিসের কর্মকর্তারাও। কঠোরভাবে তদারকি করার প্রতিশ্রুতি দিয়েছেন জেলার প্রশাসক। নারায়ণগঞ্জের প্রতিনিধি আব্দুল আল মামুনের রিপোর্ট, জানাচ্ছেন ইলিয়াস কমল। দীর্ঘ 10 মাস পর পুনরায় চালু হলো নারায়ণগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস। আবারও কার্যক্রম শুরু করার পর সেবা গ্রহীতাদের পদচারণায় মুখরিত শুরু থেকেই। পুনরায় পাসপোর্ট অফিসটি সচল হওয়ায় অত্যন্ত খুশি হয়েছেন জেলার মানুষ। তবে সর্বোচ্চ সেবা চান তারা। কোন ধরনের স্বজনপ্রীতি কিংবা দালাল যেন না থাকে এমন দাবিও করেন তারা। 9 মাস পর পাসপোর্ট অফিস খোলা হলো, আমার পাসপোর্ট রিনিউ করতে দেওয়া হলো, এটার জন্য আমিও খুশি। এটা আমাদের জন্য অবশ্যই অনেক খুশির একটা সংবাদ, কারণ যদি নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসটা এখন না খুলতো তাহলে আমাদেরকে দেখা যেত কেরানীগঞ্জ বা মুন্সিগঞ্জের দিকে যে পাসপোর্ট বানাতে হতো। পাসপোর্ট অফিসটা করেছে, খুব ভালো হয়েছে। সবার একটা দুর্ভোগ ছিল আর কি, যাতায়াতের একটা অসুবিধা ছিল, সো এখানে করেছে, সবার জন্য ভালো হয়েছে। নতুন করে সেবা দিতে পেরে খুশি পাসপোর্ট অফিসের কর্মীরাও। যতটুকু সেবা দেওয়ার ততটুকু দিচ্ছি, বেস্ট দিচ্ছি, কারণ বাকিটা পাবলিক বলতে পারবে। গত বছরের 18 ও 19 জুলাই পাসপোর্ট অফিসের সমস্ত কাগজপত্র পুড়িয়ে ফেলেছিল বিক্ষোভকারীরা। তবুও গ্রাহকদের সেবা দিতে কোনো সমস্যা হবে না জানিয়েছে পাসপোর্ট অফিস কর্তৃপক্ষ। পাসপোর্ট গ্রহণ থেকে আবেদন গ্রহণ থেকে শুরু করে পাসপোর্ট ডেলিভারি সমস্ত প্রক্রিয়ায় এখানে কোনো ধরনের ঝামেলা ব্যতীত আমরা কাজ শুরু করতে যাচ্ছি। সেবা গ্রহীতারা যেন কোনো প্রকার ভোগান্তির শিকার না হন ও দালালদের দৌরাত্ম্য যেন ফিরে না আসে সে বিষয়ে তদারকি করা হবে জানিয়েছেন স্থানীয় জেলা প্রশাসক। আবার এটি নতুনভাবে চালু হচ্ছে। আমি বিশ্বাস করি যে এই জেলার মানুষের যে ভোগান্তি ছিল পাসপোর্ট নিয়ে সেটি দূর হবে। ইলিয়াস কমল, মাই টিভি। বরিশালের বাকেরগঞ্জ উপজেলার প্রায় 6 লাখ মানুষের স্বাস্থ্য সেবার একমাত্র ভরসার জায়গা 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। তবে চিকিৎসক সংকট সহ নানা সমস্যায় বেহাল দশা স্বাস্থ্য সেবা কেন্দ্রটির। এতে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। প্রতিনিধি মিজানুর রহমানের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বরিশালের বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 2019 সালে 30 শয্যা থেকে 50 শয্যায় উন্নীত করা হলেও চিকিৎসক কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে পূর্ণাঙ্গ সেবা দিতে পারছে না স্বাস্থ্য কেন্দ্রটি। প্রতিদিন দূর দূরান্ত থেকে রোগী আসে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা সেবা নিতে। তবে রোগী আসলেও নেই পর্যাপ্ত সংখ্যক চিকিৎসক। 22 জনের জায়গায় সেবা দিচ্ছেন 8 জন চিকিৎসক। রয়েছে নার্স, ওয়ার্ড বয়ের সংকটও। এখানে কোনো মেশিন নেই, আমাদের বাইরে যেতে আলটা করতে। হাসপাতালে এসএসসি এক্সরে হয় না বিধায় আমি বাইরে থেকে করাই নিয়ে আসছি। প্যাথোলজি বিভাগের পরীক্ষা নিরীক্ষা ম্যানুয়াল পদ্ধতিতে হলেও নেই এক্সরে, ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম। ফলে রোগীদের পরীক্ষা নিরীক্ষার জন্য যেতে হয় ডাক্তারের মনোনীত প্রাইভেট ডায়াগনস্টিক সেন্টারে। বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, বিভিন্ন ক্লিনিকে যেতে হচ্ছে, ডায়াগনস্টিক সেন্টারে যেতে হচ্ছে। 500 টাকা দিয়ে টেস্ট করাইছি। ঝুঁকিপূর্ণ ভবনের কারণে বেশিরভাগই বন্ধ রাখা হয় চিকিৎসা সেবা। ফলে রোগীদের পড়তে হয় সীমাহীন দুর্ভোগে। বিদ্যুৎ চলে গেলে বিকল্প বিদ্যুৎ ব্যবস্থা না থাকায় হাসপাতালটি পরিণত হয় ভুতুরে বাড়িতে। রয়েছে বিশুদ্ধ পানিরও সংকট। হসপিটালের ল্যাবরেটরি থেকে ওখান থেকে 80 টাকা দিয়ে প্রস্রাব টেস্ট এবং ডায়াবেটিস টেস্ট করতে হয়। 6.5 লক্ষ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত হয়। বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য সেবার জন্য অনতিবিলম্বে যাতে ইসিজি, আল্ট্রাসোনোগ্রাম, এক্সরের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি প্রেরণ করা হয়। 50 শয্যা উন্নীত করা হলেও মেডিকেল সরঞ্জাম, চিকিৎসক সংকট নিয়ে কোনোভাবে চলছে স্বাস্থ্য কমপ্লেক্সের সেবা। আর উপজেলা প্রশাসন বলছে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলে সমস্যা সমাধানে কাজ চলছে। বর্তমানে এটা 31 শয্যার জনবল নিয়ে চলছে এবং এই 31 শয্যার জন্য যে জনবল অনুমোদিত আছে সেটাও আমাদের নেই। আমি ইউজিপির সাথে এই বিষয় নিয়ে কথা বলেছি, পাশাপাশি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে এই বিষয় নিয়ে কথা বলবো। চেষ্টা করছি বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের এই অবস্থাগুলোকে একটা ব্যবস্থাপনার মধ্যে নিয়ে আসতে। চিকিৎসক সংকট ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সমস্যা কাটিয়ে এই অঞ্চলের মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবে সরকার, এমনটাই প্রত্যাশা সকলের। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। এবারে আমাদের কৃষি। বিটরুট চাষে ফলন ভালো হওয়ার পাশাপাশি কম খরচ ও বাজার দরে আসার আলো দেখছে মেহেরপুরের কৃষকরা। বিদেশি এই সবজি ক্ষেত থেকে প্রতি কেজি 70 থেকে 80 টাকা পর্যন্ত বিক্রি হওয়ায় খুশি কৃষকরা। বিটরুট চাষের উপযোগী এসব এলাকায় কৃষকদের প্রশিক্ষণ এবং কার্যকরী উদ্যোগ
নিলে সম্ভাবনাময়ী ফসল হয়ে উঠবে ফলে জানিয়েছেন কৃষক বিভাগ। মেহেরপুর প্রতিনিধি মাহবুব আলমের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন মিহতাব আগালিব। কৃষি নির্ভর মেহেরপুরে একসময় ধান, গম আর পাট প্রধান আবাদ হলেও পরীক্ষামূলকভাবে চাষ হচ্ছে স্বাস্থ্যসম্মত ও লাভজনক সবজি বিটরুট। উচ্চমাত্রার আয়রন, অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি বিটরুটে রয়েছে বিটাইলেন্স, যা রক্ত পরিশোধন ও রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। ফলে রাজধানী সহ দেশের বিভিন্ন শহরে এই সবজির চাহিদা বাড়ছে। উন্নত জাতের বিটরুট নিয়ে এসেছে এবং চাষ করছে, এবং চাষিরা এই বিটরুট দেখে অনেক উৎসাহী হয়েছে। আমি এই বিটরুট নিতে এসে আমার এই আদার বাজারে একটু ভয় আছে, এটা বিটরুট নিতে এসে। প্রতি কেজি বিটরুট বাজারে 100 থেকে 120 টাকা হওয়ায় ভালো লাভ পাচ্ছেন কৃষকরা। এই চাষ আমাদের এখানে নতুন এসছে বেটা, তো আমরা চেষ্টা করব এই চাষ আমরা ফের করার জন্য। অনেক ফলন ভালো। বীজের দামটা একটু বেশি হলেও আপনার সেচ খরচ এবং সারের যে খরচ সেটা একদমই কম। কৃষকদের প্রশিক্ষণ দিলে কম জমি থেকেও ভালো ফলন ও ন্যায্য মূল্য পাওয়া সম্ভব বলে জানিয়েছেন কৃষি বিভাগ। আমাদের যেসব উদ্যোক্তারা এরকম ব্যতিক্রমী চাষ করছে তারা কিন্তু লাভবান হচ্ছে। সবচেয়ে ভালো আরও জিনিস সেটা হলো যে আমাদের এক্ষেত্রে যদি কৃষি গবেষণা ইনস্টিটিউট আরও বেশি আমাদেরকে কিছু জাত উপহার দেয় তাহলে আমাদের কৃষকরা আরও বেশি উপকৃত হবে। কৃষি প্রশাসনের সমন্বয়ে সঠিক নির্দেশনায় গ্রামীণ কৃষিতে বিটরুট যেন নতুন সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। মিফতাহ গালিব, মাই টিভি। এবারে গ্রাম বাংলার খবর। লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ 2টি অবৈধ হুন্ডি ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর গোপন সংবাদের ভিত্তিতে সোমবার অভিযান চালিয়ে অবৈধভাবে রাখা বিদেশি নোটগুলো জব্দ করা হয়। এ সময় 2টি প্রতিষ্ঠানে 12টি দেশের বিপুল পরিমাণ বিদেশি মুদ্রা জব্দ করা হয়। বাংলাদেশের মুদ্রা মানে যার মূল্য 48,610 টাকা। পাশাপাশি বাংলাদেশি 1000 টাকার বান্ডেল করা 1 কোটি টাকারও বেশি দেখতে পায় যৌথ বাহিনী। মানি লন্ডারিং ব্যবসা পরিচালনার অভিযোগে 2 ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে আটক করা হয়। পরে আটককৃতদের চন্দ্রগঞ্জ থানায় সোপর্দ করে সেনাবাহিনী। আশুলিয়া থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোহাম্মদ আব্দুল খালেক মোল্লাকে অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সকালে ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর কবির জানান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে প্রত্যক্ষভাবে জড়িত স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আব্দুল খালেক মোল্লাকে গত রাতে ঢাকার উত্তরা পশ্চিম থানা এলাকায় আশুলিয়া থানা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারে আসামির বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একাধিক হত্যা মামলা রয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান পুলিশ। গাইবান্ধার সাদুল্লাপুরে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় শোকরানা মিছিল করেছে সাদুল্লাপুর উপজেলা জামায়াত ইসলামী। সোমবার বাংলাদেশ জামায়াতে ইসলামী সাদুল্লাপুর উপজেলার শাখার আয়োজনে গণহত্যাকারী ফ্যাসিস্ট ও স্বৈরাচারী দল আওয়ামী লীগের নিষিদ্ধ করার শোকরানা মিছিল ও সমাবেশটি অনুষ্ঠিত হয়। এ সময় জনসমাবেশে উপজেলা জামায়াতের সভাপতি এরশাদুল হক ইমনের সভাপতিত্বে ও সেক্রেটারি সিরাজুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা জামায়াতের রাজনৈতিক সেক্রেটারি মাওলানা নজরুল ইসলাম লেবু, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মেহেদি হাসান ও মাসুদ মিয়া। আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ায় যশোরের মনিরামপুরে শোকরানা মিছিল করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী উপজেলা শাখার। সোমবার মনিরামপুর উপজেলা শাখার আয়োজনে এই মিছিলটি হয়। মিছিল শেষে কেন্দ্রীয় মসজিদের সামনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের যশোর জেলা কর্ম পরিষদ সদস্য ও ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট গাজী এনামুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনিরামপুর থানা আমির অধ্যাপক ফজলুল হক ও সহ আরও অন্যান্যরা। দিনাজপুরে বাংলাদেশ রেলওয়ের বাৎসরিক পরিদর্শন অনুষ্ঠিত হয়েছে। সকাল 9টায় পার্বতীপুর জংশন রেল স্টেশন সহ রেলের বিভিন্ন দপ্তর পরিদর্শন করেন গভর্নমেন্ট ইন্সপেক্টর অফ বাংলাদেশ রেলওয়ে GIBA মোহাম্মদ ফরিদ উদ্দিন।
এ সময় রেলওয়ের পশ্চিম জোনের ডিআরএম আহমেদের হোসেন মাসুদের ছাড়াও রেলওয়ে বিভিন্ন দপ্তর প্রধানগণ সহ উপস্থিত ছিলেন। আগামী 24শে মে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশ করার লক্ষ্যে দিনাজপুরে পার্বতীপুরে প্রস্তুতি সভা হয়েছে। পার্বতীপুরে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সোমবার পৌর অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এ সময় দিনাজপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাসেল আলী চৌধুরী লিমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু সাইদ মজুমদার, যুগ্ম আহ্বায়ক আব্দুল সালাম সহ ফুলবাড়ী ও চিরির বন্দর উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। দিনাজপুরে 120 জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর মাঝে ইকোর আর্থিক সহায়তা চেক বিতরণ করা হয়েছে। দিনাজপুর প্রেস ক্লাব মিলনায়তনে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ বোরহান উদ্দিন শিক্ষার্থীদের মাঝে এই সহায়তা চেক প্রদান করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর সরকারি কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মোহাম্মদ হামিদুর রহমান সোহেল, সদর উপজেলা প্রকল্প কর্মকর্তা মোহাম্মদ ফেরদৌস আহমেদ, দিনাজপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবিদুলাল। অনুষ্ঠানে 13টি শিক্ষা প্রতিষ্ঠানের 102 জন শিক্ষার্থীর মাঝে 14,06,000 টাকার চেক বিতরণ করা হয়।